হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিবারুণ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেল। সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে অঙ্ক থেকে আমরা সেই সমস্ত কনসেপচুয়াল কোশ্চেন্স নিয়ে আলোচনা করব যা তোমাদের ডাব্লিউবি টেটে যেমন ইম্পর্ট্যান্ট, ঠিক একই রকম আমরা যদি সেন্ট্রাল টেটের পরীক্ষার কথা ভাবি, বর্তমানে সেন্ট্রাল টেটের যে পরীক্ষার প্রশ্ন হচ্ছে অফলাইন এক্সামে, সেই প্রশ্নগুলো কিন্তু টোটালি কনসেপচুয়াল হচ্ছে। তো আশা করি প্রত্যেকে যারা সেন্ট্রাল টেট দেবে বা ডাব্লিউবি টেট দেবে তারা অবশ্যই আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো প্রথমে আমরা দেখে নেব কি রয়েছে। দেখো, প্রথমে বলা রয়েছে যে স্বাভাবিক সংখ্যা যোগ করার ধারণা প্রবর্তনের জন্য নিচের কোন ক্রমটি উপযুক্ত মনে হচ্ছে তোমাদের কাছে? কোন ক্রমটি সঠিক হতে পারে স্বাভাবিক সংখ্যা যোগ করার ধারণা বাচ্চাদের সামনে প্রবর্তনের জন্য? তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রশ্নটি সেন্ট্রাল টেট 2021 সালের ডিসেম্বরে এসছে। আমি তোমাদের বলতে চাইছি যে এই প্রশ্নটাই হয়তো হুবহু আসবে না, কিন্তু এই সেম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের জন্য তৈরি করে দেওয়া হবে। অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তোমাদেরকে কিন্তু সব রকম পরিস্থিতিতেই। প্রথমে দেখো, এ বলেছে কি একটি প্রাসঙ্গিক পরিস্থিতির সাথে একটি অভিজ্ঞতা প্রদান করা। অর্থাৎ প্রথমে কি বলা আছে? প্রোভাইডিং অ্যান এক্সপেরিয়েন্স উইথ আ কন্টেক্সচুয়াল সিচুয়েশন। 2 নম্বর বলেছে কি, বি নম্বর, প্রতীক ব্যবহার করে পরিস্থিতি উপস্থাপন করে, অর্থাৎ রিপ্রেজেন্টস দ্য সিচুয়েশন ইউজিং সিম্বলস। পরিস্থিতি মৌখিকভাবে বলে, ভার্বালাইজিং দ্য সিচুয়েশন। অ্যান্ড ডি বলেছে কি ছবির মাধ্যমে পরিস্থিতি উপস্থাপন করা বা করে, অর্থাৎ রিপ্রেজেন্টিং দ্য সিচুয়েশন থ্রু দ্য পিকচার্স। তো এখানে কোনটা ক্রম আমরা পরপর করলে মনে হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা যোগটা তাদের সামনে আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারবো? দেখো, প্রথমে বলেছে কি, তাহলে একটা প্রাসঙ্গিক পরিস্থিতির সাথে তাদের অভিজ্ঞতা প্রদান। আমরা যখন কোনো কিছু তাদেরকে নতুন করে শেখাতে যাই বা শেখাতে যাচ্ছি, তখন আমরা কি সেই সম্পর্কে কিছু তাদেরকে অভিজ্ঞতা প্রদান করি আমরা। এটা তাহলে 1 নম্বরে দেওয়া যেতে পারে, অর্থাৎ এ যেটা হচ্ছে প্রথমে কিন্তু আমরা দিচ্ছি। ওকে, এ যখন প্রথমে আমরা দিচ্ছি, আমরা সবসময় অপশানের নজর রাখবো যে কোন অপশানগুলো আমাদের তাহলে একবারে ক্যান্সেল হয়ে গেল। এ ক্যান্সেল হয়ে গেল আর ডি ক্যান্সেল হয়ে গেল, কারণ সি দিয়ে শুরু ছিল। সি বলেছে পরিস্থিতি মৌখিকভাবে বলে, অর্থাৎ ভার্বালাইজিং দ্য সিচুয়েশন। প্রথমে আমরা মৌখিকভাবে বলবো না, প্রথমে আমরা একটা এক্সপিরিয়েন্স তাদের সামনে, অভিজ্ঞতা তাদের সামনে একটা শেয়ার করব, তারপরে আমরা কিন্তু সেটা মৌখিকভাবে বলবো। অর্থাৎ এরপরে আমরা সি কে রাখবো। ঠিক আছে, এরপরে আমরা সি কে রাখবো। অর্থাৎ দেখো, আমাদের অপশানে চলে আসো এ, তারপরে বি ছিল। বি ছিল কি প্রতীক ব্যবহার। না, প্রতীক প্রথমে ব্যবহার নয়, প্রতীক একদম আমরা সবার শেষে রাখবো। অলওয়েজ মাথায় রাখবে, প্রতীক সব থেকে শেষে রাখবো। অর্থাৎ সবার শেষে আমরা কাকে রাখবো? প্রতীক রাখবো, অর্থাৎ বি রাখবো। তাহলে মাঝখানে চলে আসলো আমাদের ডি। চেক করে নাও একবার। প্রথমে আমরা কি একটা অভিজ্ঞতা প্রদান করলাম, ভার্বালাইজিং দ্য সিচুয়েশন, মৌখিকভাবে তাদের পরিস্থিতি বোঝালাম, তারপরে ছবি দেখালাম, তারপরে প্রতীক ব্যবহার, অর্থাৎ অপশন এ, সি, ডি, বি, সেকেন্ড অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় তোমাদের থাকে, ডাব্লিউবি টেটে এই ধরনের প্রশ্ন তো মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় থাকে, তোমরা কিন্তু যদি আগে থেকে এই ধরনের কনসেপ্ট তোমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে সমস্যায় পড়বে। তো কনসেপচুয়ালের কথা যখনই বলা হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ারের কথা যখন আমি বলছি, তখন অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাদের অবশ্যই বেস্ট অন কনসেপ্ট এই ম্যাথসের ক্লাসে জয়েন করা উচিত। বিকজ টার্গেট টেট 2.0 এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে টোটালি কনসেপচুয়াল ক্লাস কিন্তু হচ্ছে, এবং অলরেডি ক্লাস চলছে। ম্যাথস অ্যান্ড পেডাগজি টোটালি ডিটেলস ক্লাস, তারপরে এমসিকিউ ডিসকাশন হচ্ছে। অর্থাৎ এই কোর্সটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, নট অনলি ফর ডাব্লিউবি টেট। এটা অবশ্যই কিন্তু সেন্ট্রাল টেটের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হবে তোমাদের জন্য। ঠিক আছে, এবং আজকে 2 অক্টোবর কিন্তু এটা অফ রয়েছে, 45% অফ রয়েছে, অর্থাৎ মাত্র 575 তোমরা চাইলে কিন্তু এই কোর্সে আজকে জয়েন করে নিতে পারবে। আগমনী অফার রয়েছে, এবং তার সাথে ইংরেজির কোর্সে তো হিউজ অফ রয়েছে মাত্র 370-তে, অর্থাৎ 63% অফ রয়েছে ইংরেজির এই ডাব্লিউবি টেট 2024-এর কোর্সে। তোমরা যারা সেন্ট্রাল টেট এক্সাম দেবে তারাও ডেফিনেটলি এই কোর্সটায় এনরোলমেন্ট করতে পারো, বিকজ ডেফিনেটলি তোমাদেরকে কিন্তু এই কোর্সটা হেল্প করবে, এবং ডিসেম্বরের আগে আমাদের এই কোর্স কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকে যারা জয়েন করতে চাইছো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে। তো চলে যাই 2 নম্বর প্রশ্ন। দেখো, এই যে প্রশ্নগুলো রয়েছে,
কত ভালো প্রশ্ন রয়েছে, সেন্ট্রাল টেট 2021 সালের প্রশ্ন এটা। নিচের কোন ধারণাটি ডাইনস ব্লক ব্যবহার করে শেখানো যাবে না? এই প্রশ্নগুলো তোমরা তখনই পারবে যখন প্রত্যেকটা আমাদের যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল রয়েছে, টিএলএম, সেই ম্যাটেরিয়াল সম্পর্কে যখন তোমাদের মধ্যে বাস্তব জ্ঞান থাকবে, তখনই তোমরা এই ধরনের প্রশ্নে অ্যান্সার করতে পারবে। তো এখানে সঠিক উত্তর কোনটা মনে হচ্ছে তোমাদের মতে, বলো? অপশন এ, সংখ্যা এবং স্থানীয় মান শেখানো যাবে না বলেছে আমাদের। সংখ্যা এবং স্থানীয় মান আমরা দেখলাম 2024 সালেও কিন্তু জুলাইয়ের টেটে এই রকম কিন্তু টিএলএম রিগার্ডিং কোশ্চেন কিন্তু দেওয়া ছিল, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো পরীক্ষার জন্য। রয়েছে 2 নম্বর কি, সম্ভাবনা, দ্যাট ইজ প্রবাবিলিটি। রয়েছে সংযোজন অর্থাৎ যোগ, রয়েছে বিয়োগ বা বিয়োজন। তাহলে কোনটা শেখানো যাবে না? আমি যদি এই প্রশ্নের উত্তর তোমরা নাও জেনে থাকো, কিভাবে অ্যান্সার করবে সেটা একটুখানি বলে দিই। মনে করো তুমি এই প্রশ্ন তোমার কাছে আননোন রয়েছে, তুমি পরীক্ষায় গিয়ে দেখলে অপশনগুলোতে সংখ্যা এবং স্থানীয় মান রয়েছে, সম্ভাবনা রয়েছে, সংযোজন রয়েছে, বিয়োগ রয়েছে। যোগ যদি হয় তাহলে বিয়োগও হবে, অর্থাৎ যোগ এখানে যদি না হয় তাহলে বিয়োগও হবে না। তাহলে একটা অপশন হবে না, দুটো অপশন হবে না, আমাদের তো হবে না বলেছে। কয়টাকে আমরা টিক করব? তার মানে একটা আমাদের যোগ বাদ যাবে, বিয়োগ বাদ যাবে, এবং স্থানীয় মান বা সংখ্যা তো অবশ্যই করা যাবে। তাহলে পড়ে থাকলো সম্ভাবনা। এবং সম্ভাবনা বা প্রবাবিলিটির কথা যদি আমরা বলি, প্রবাবিলিটি কিন্তু তোমাদের প্রাথমিক স্তরে কিন্তু প্রবাবিলিটি নেই। প্রবাবিলিটি কিন্তু ক্লাস 11 থেকে ডিটেলসে রয়েছে। প্রবাবিলিটি ক্লাস 11 থেকে ডিটেলসে রয়েছে। তো সম্ভাবনা তথ্য কিন্তু আমরা ডাইনস ব্লক ব্যবহার করে করতেই পারবো না। এবার ডাইনস ব্লকটা কি স্যার, আমি তো জানি না। জানতে পারবে আমাদের এই ক্লাস, যারা যারা দেখবে তারা সবকিছু জানতে পারবে। ঠিক আছে, ডাইনস ব্লক সম্পর্কে আমি একটু ডিটেলস বলে দিই। ডাইনস ব্লক হচ্ছে এইরকম কিছু ব্লক থাকবে। প্রথমে একটা ইউনিট থাকবে, অর্থাৎ একক, যেখানে থাকবে, দেখো এখানে কি রয়েছে বলা, একটু দেখে নাও। ডাইনস ব্লক হচ্ছে কাঠের হতে পারে বা প্লাস্টিকের কিউব। প্রথমটা একটা কিউব, তারপর একটা রড, এটাকে একটা রড হিসাবে ট্রিট করা হয়। তারপর একটা ফ্ল্যাট, অর্থাৎ এই যে ফ্ল্যাট, অ্যান্ড তারপরেরটা একটা, আচ্ছা এই যে কিউবটা বলা হয়েছে আর এটা কিউব, বোথ একসাথে বলা আছে এখানে, যা শিশুদের মৌলিক গণিতকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়। যোগ, বিয়োগ, সংখ্যা ধারণা এবং স্থানীয় মানের মতো গাণিতিক ধারণা শেখার সময় শিক্ষার্থীরা ডাইনস ব্লক ব্যবহার করে থাকে। তাহলে এই ক্লাস যারা দেখছো তারা আশা করি এইখান থেকে প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আবার আসে, আশা করি কারো কোনো রকম মিস হবে না প্রশ্নে অ্যান্সার করতে, তাই তো? তাহলে এখানে ব্লকগুলো কিভাবে ব্যবহৃত হয় স্যার? এই যে ইউনিট দেখছো, এটাকে তুমি এক ধরবে। এখানে এই এক কতগুলো আছে দেখো, একটা ইউনিট, দুটো ইউনিট, টোটাল থাকবে 10টা ইউনিট। সেই জন্য এটাকে দশক বলা হচ্ছে। দশকের ঘরে এটাকে ব্যবহার করা হয়। এটাকে এককের ঘরে ব্যবহার করা হয়। ওয়ান্স মিনস হচ্ছে একক, আর হান্ড্রেডস মিনস হচ্ছে শতক। কিভাবে শতক হলো দেখো, একটা এখানে 10টা যদি থাকে, এরকম কতগুলো আছে পাশাপাশি, এখানে 10টা আছে, তো এরকম 10খানা আছে, দেখো গুনে দেখবে ভালো করে। তো এই 10খানা, 10 10-এ 100টা, টোটাল 100টা দিয়ে একটা ফ্ল্যাট মানে হচ্ছে একটা প্লেন তল তৈরি হয়েছে। ক্লিয়ার? আর এইরকমই যখন আমাদের কাছে এখানে কটা আছে, 100টা, এরকম 100টা পরপর বসে, দেখো 100টা রয়েছে, ইন্টু কত, এরকম 10টা, ঠিক আছে, 10টা বসে তৈরি হয়ে গেল 1000। দেখো ভালো করে গুনে, এখানে 10টা রয়েছে একটা সারিতে, আর একটাই রয়েছে টোটাল, একটাই রয়েছে 100টা, তাহলে 10 ইন্টু 100 মানে টোটাল 1000টি রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে হাজারের ঘর। এবার তোমাকে যদি একটা সংখ্যা তৈরি করতে দেওয়া হয়, মনে করো 3251 তৈরি করতে দেওয়া হলো, তাহলে তুমি কি করবে? এটা হাজারের ঘর, তাহলে তুমি কি করবে? এইরকম কিউব নেবে কতগুলো, 3খানা কিউব নিলে, ঠিক আছে, 3খানা কিউব নিলে এরকম, তুমি নিলে কি, এখানে শতকের ঘরে 2 আছে, তার মানে কি 200, তাহলে একটা ফ্ল্যাট মানে 100, তাহলে তুমি কি করবে? এখানে 2টি নিয়ে নিলে, তাহলে দুটো ফ্ল্যাট মানে 200 হয়ে গেল। এখানে দশকের ঘরে 5 আছে, একটা রড মানে যদি 10 হয় তাহলে 5টা রড তোমার লাগবে, আর একটা ইউনিট লাগবে। এইভাবে সংখ্যা তৈরি করা যায়, এবং এদের মধ্যে যোগ এবং বিয়োজন সব করা যায়। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি তোমাদের আর কোনো বুঝতে অসুবিধে থাকলো না, যে সংখ্যা এবং স্থানীয় মান অবশ্যই ডাইনস ব্লকের হেল্প নিয়ে করা যায়। সম্ভাবনা করা যাবে না, সংযোজন করা যাবে, বিয়োগ করা যাবে। আই হোপ কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। 3 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। বৃত্তের জন্য নিচের কোন বিবৃতিটি ঠিক নয়? প্রশ্ন বলেছে কোন বিবৃতিটি ঠিক নয়। ঠিক আছে, বৃত্তের জন্য বলো। প্রশ্ন 1,
কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত সকল জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়। কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত সকল জ্যায়ের দৈর্ঘ্য সমান হয় কি? অ্যাবসলিউটলি কারেক্ট, সমান তো হবেই। এটা মনে করো একটা বৃত্ত আছে, এই কেন্দ্র থেকে তুমি সমদূরবর্তী সকল জ্যা, অর্থাৎ এখানে মনে করো একটা জ্যা নিয়েছো, এই যে ডিস্টেন্স, ঠিক আছে, এই যে ডিস্টেন্স, এই একই ডিস্টেন্স তুমি এদিকে মেনটেন করো, করে এখানে আর একটা জ্যা নাও। এরকম হাজারো তুমি জ্যা ড্র করতে পারবে যে কোনো দিকে এই ডিস্টেন্স মেনটেন করে, এবং সমস্ত জ্যাগুলোর এই দৈর্ঘ্যগুলো অলওয়েজ ইকুয়াল হবে। তাহলে এটা কিন্তু সঠিক। আমাদের বলছে সঠিক নয়, বলেছে সমদৈর্ঘ্যে সকল জ্যা কেন্দ্রের বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থান করে। উল্টোটা বলা হলো এবার। এবার বললো কি উল্টোটা, যে যদি জ্যাগুলো সমান হয় তারা কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকবে। অ্যাবসলিউটলি কারেক্ট। উল্টোটা ভাবো, যদি এই যে সমান হয় তারা দূরত্বটাও একই থাকবে। ইয়েস, তাহলে 2 নম্বরটাও সঠিক। 3 নম্বর বলেছে একটি বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট অসংখ্য বৃত্ত অঙ্কন করা যেতে পারে। মনে করো এটা একটা কেন্দ্র, এটাকে তুমি এই মাপের একটা ব্যাসার্ধ নিয়েছো, ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত ড্র করলে। এবার এই মাপের তুমি ব্যাসার্ধ নিয়ে এই কেন্দ্রবিন্দুকে ভর করেই তুমি অসংখ্য বৃত্ত ড্র করতে পারবে। কখনো সম্ভব? এই একই তুমি যখন ব্যাসার্ধ নেবে, তুমি যখন রুল কম্পাসের মধ্যে রেখে ঘোরাবে, তখন তো সেই একই বৃত্তের উপর দিয়েই ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, অর্থাৎ অসংখ্য বৃত্ত তো ড্র করা যাবে না। তুমি যদি ব্যাসার্ধর মান বা দৈর্ঘ্য আলাদা করো, তখন কিন্তু আমাদের একই বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত তৈরি হতে পারে, যেগুলোকে আমরা কোসেন্ট্রিক সার্কেল বলি। বাট ইন দিস কেস একই দৈর্ঘ্যের বলেছে, তাহলে অসংখ্য তৈরি করা যাবে না। সো অপশন সি ভুল রয়েছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইরকমই কনসেপচুয়াল কোশ্চেন্স কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সেন্ট্রাল টেট এবং ডাব্লিউবি টেট দুটোরই জন্য। যারা সেন্ট্রাল টেট পরীক্ষা দেবে তারা অবশ্যই ক্লাসটি ভালো করে দেখো। এই যে প্রশ্নটি রয়েছে, এত 7 দুটির স্থানীয় মানের অন্তর কত? এখানে 7 কটা আছে? দুটো আছে। কোথায় কোথায় আছে স্যার? এখানে আছে আর এখানে আছে। তাহলে এই 7 দুটোর স্থানীয় মানের পার্থক্য কত হবে? বলো, প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো, বলো তোমাদের অ্যান্সার কত হচ্ছে। কমেন্ট করবে ঝটপট। ইয়েস, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে 7 রয়েছে। এখানে প্রথমে স্থানীয় মানের জন্য 7 তুলে নিলে 1 2 3 4টে ডিজিট, মানে 4টে জিরো পুট করে দাও। ওকে, আর এখানে দেখো রয়েছে কত? দশমিকের পরে 1 2 3 4টে জিরো হবে, অর্থাৎ দশমিকের পরে 1 2 3 4টে জিরো আর 7 হবে। তাহলে এই দুটোর কি বলেছে? অন্তর, মানে বিয়োগফল। তাহলে বিয়োগ করতে গেলে এখানে দশমিক বসবে, এখানে দশমিক বসবে। 1 2 3 4 5টা শূন্য নিয়ে নিলাম, তার নিচে এটাকে বসিয়ে দিচ্ছি। 1 2 3 4টে শূন্য আর 7। দেখো বিয়োগ করো, 3 হচ্ছে, হাতের 1 আসবে, এখানে 9 হবে, আবার হাতের 1 এখানে আসবে 9 হবে, আবার হাতের 1 এখানে আসবে 9 হবে, আবার হাতের 1 এখানে আসবে 9 হবে। দশমিক, আবার হাতের 1 এখানে আসবে 9, একটা 9, একটা 9, একটা 9 আর একটা 6। তাহলে কোনটা হচ্ছে? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অনুরূপ কোণ সম্পর্কে নিচের কোন বিবৃতি সঠিক? অনুরূপ কোণ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? এটার অ্যান্সার কে বলবে? তোমরা বলবে। ঠিক আছে, বলো কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার মতে, তারপরে আমরা ডিসকাস করছি। বলো কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? কারেক্ট অ্যান্সার কোনটা মনে হচ্ছে তোমাদের? প্রত্যেকে কমেন্ট করো, তবেই তো ভুল হলো না ঠিক হলো বুঝতে পারবে, তাই না? দেখো, প্রথমে বলেছে যে কোনো দুটি অনুরূপ কোণ সর্বদাই সমান পরিমাপের হয়। যে কোনো দুটি অনুরূপ কোণ সর্বদা সমান পরিমাপ হয়, এটা অ্যাবসলিউটলি রং। ঠিক আছে, যে কোনো দুটো অনুরূপ কোণ কখনোই সমান নাও হতে পারে, সর্বদা সমান নাও হতে পারে। মনে করো এটা এটা সমান্তরাল রয়েছে, আচ্ছা তির্যক রয়েছে দুটো রেখা, আর আমরা কি করলাম? আমরা একটা ছেদক নিলাম।
এই ক্ষেত্রে যে অনুরূপ কোণগুলো তৈরি হবে সেই অনুরূপ কোণগুলো অনেক তৈরি হবে, তার মধ্যে আমি দুটো দেখাচ্ছি, এরা সমান হবে না। ঠিক আছে, যদি সমান্তরাল নেওয়া যেত তাহলে যে ছেদকটা ছেদ করত এই ক্ষেত্রে কিন্তু অনুরূপ কোণ দুটোর মান সমান হবে। অর্থাৎ যে কোনো বলেছে যে কোনো দুটি অনুরূপ কোণ সর্বদা সমান নাও হতে পারে। একজোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা এবং একটি সাধারণ ছেদক দুই জোড়া অনুরূপ কোণ তৈরি করে। আচ্ছা, আমরা তো অলরেডি এখানে ড্র করেই নিয়েছি দুটো সমান্তরাল সরলরেখা এবং একটা ছেদক কত জোড়া কোণ তৈরি করেছে দেখো তো। এই এক জোড়া হলো, ওকে, এই পাশে দেখো এই দু জোড়া হলো, আবার নিচে দেখো এখানে এই তিন জোড়া হলো, আবার এখানে দেখো এই একটা চার জোড়া। তাহলে চার জোড়া হচ্ছে, বাট এখানে রয়েছে দু জোড়া, তাহলে দুই জোড়া কিন্তু হবে না, দুই জোড়া ভুল উত্তর। সঠিক উত্তর হবে কি চার জোড়া, চার জোড়া হয়ে যাবে সঠিক উত্তর। এখানে রয়েছে কি এক জোড়া সমান্তরাল সরলরেখা এবং একটি সাধারণ ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ সর্বদা সমান পরিমাপের হয়। এক জোড়া সমান্তরাল সরলরেখা এবং একটি ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ সর্বদা সমান পরিমাপের হয়। একদম সঠিক উত্তর এটা রয়েছে। যখন সমান্তরাল হবে তখন যে অনুরূপ কোণগুলো তৈরি হবে তাদের পরিমাপ অলওয়েজ সমান হবে। চার কি বলেছে, একজোড়া পরস্পর ছেদী সরলরেখা দুজোড়া অনুরূপ কোণ তৈরি করে। একদমই ভুল উত্তর এটা। একজোড়া পরস্পর ছেদী মানে এইরকম, তারা যে কোণগুলো উৎপন্ন করবে এখানে দুজোড়া, সেই কোণগুলোকে আমরা কি কোণ বলবো, সেগুলোকে বলবো বিপ্রতীপ কোণ। সো এরা কিন্তু কখনোই অনুরূপ কোণ হতে পারে না। তাহলে ডিও ভুল হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। প্রত্যেকের ভালো লাগছে সেশনটি? যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেককে বলবো সেশনটি শুধুমাত্র তোমাদের জন্য আনা হয়েছে, সো প্রত্যেকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। এনসিএফ এমন একটা টপিক, এনসিএফ 2005, যে টপিক থেকে তোমাদের সেন্ট্রাল ডেটে এবছর একটা প্রশ্ন আসবেই, 100% মিলিয়ে নেবে, ঠিক আছে, আসবেই এখান থেকে একটা প্রশ্ন। এবং ডাব্লিউবি টেটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, 95% চান্সেস আছে ডাব্লিউবি টেটেও কিন্তু এনসিএফ 2005 থেকে প্রশ্ন আসার। কি বলেছে এনসিএফ 2005, নির্দেশ অনুসারে প্রাথমিক স্তরে গণিত শিখার মূল লক্ষ্য হলো ডাব্লিউবি টেট 2022 সালে টেটের প্রশ্ন এটা, উচ্চ স্তরের গণিত পাঠে উপযোগী করে তোলা, শ্রেণীকক্ষের শিখন এবং ব্যবহারিক জীবনের সঙ্গে অনুবন্ধ স্থাপন করা, দ্যাট ইজ কোরিলেট করা, শিক্ষার্থীর গণিত শিখন আন্তর্জাতিক মানে উন্নীত করা। কখনোই আমাদের এনসিএফ 2005-এর এগুলো টার্গেট নয় বা লক্ষ্য নয়, রিকমেন্ডেশন এগুলো কখনোই করে না যে আন্তর্জাতিক মানে গণিতকে উন্নত করতে হবে, ঠিক আছে, এটা ভুল। গণিতে বিমূর্ত ধারণা লাভ করা, বিমূর্ত ধারণা লাভ করার ধারণাও কিন্তু আমাদের এনসিএফ 2005 আমাদের দেয় না। বি বরণ দেয় আমাদের যে শ্রেণীকক্ষের যে গণিত শিখবে শিখন ও ব্যবহারিক জীবনের যে গণিত, ব্যবহারিক জীবন, তাদের দুটোর মধ্যে কোরিলেট করা অর্থাৎ অনুবন্ধ স্থাপন করা, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন রয়েছে, এ একটি কাজ 63 দিনে করতে পারে এবং বি এর থেকে 40% বেশি দক্ষ, তাহলে একই কাজ করতে বি এর যত দিন সময় লাগে তা হলো। টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড কোশ্চেন্স রয়েছে, কিভাবে সলভ করা যায় বলো প্রত্যেকে। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড এই ধরনের কোশ্চেন খুব সহজে সলভ করা যায়। এ একটি কাজ 63 দিনে করতে পারে আর বি এর থেকে 40% বেশি দক্ষ। 40% মানে কত, 40 ভাগ 100, 20 দিয়ে কেটে দাও, 20 দিয়ে এটা হচ্ছে 22 আর 20 দিয়ে এটা হচ্ছে 5, তাহলে 2/5। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে কে কার থেকে বেশি, বি এর থেকে বেশি, তাহলে এ কে ধরবে 5 ইউনিট, এ যদি 5 ইউনিট করে বি করবে 5 যোগ 2 বেশি 7 ইউনিট। অর্থাৎ যেটা দাঁড়ালো যে তাহলে একই কাজ করতে বি এর যত দিন সময় লাগবে তা হলো, এ ওই কাজটি করতে 63 দিন সময় নেয়, তাহলে এ দেখো 5 ইউনিট করে প্রতিদিনে কাজ করে, এগুলো হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে 63 দিনে টোটাল এটা কাজ করবে। গুণফল করে কত হচ্ছে লেখার কোনো দরকার নেই, গুণ করে লিখবে তারপর আবার ভাগ করতে হবে। দুবার একই কাজ করে সময় অপচয় করার মতো সময় তোমাদের আছে কি না। তাহলে টোটাল কাজ হচ্ছে এটা, টোটাল কাজ হচ্ছে এটা, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 7 ইউনিট। সো 7 দ্বারা ভাগ করে দাও, 7 নং 63, কত হচ্ছে 5 নং 45 দিন, 45 দিন হয়ে যাবে সঠিক উত্তর।
ঠিক আছে, 45 দিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো। জয়া ক্লাস 1-এ পড়ছে। শিক্ষক তাকে কিছু ছবির কার্ড দিয়েছেন। একটি ঘড়ির ব্যাটারি, কমলা কমলা লেবু আর কি, আইসক্রিমের কোন, মোমবাতি, বই এবং একটি স্টিলের গ্লাস, এগুলো তাকে দিয়েছে। শিক্ষক জয়াকে একই আকৃতির বস্তু বাছাই করতে বললেন। সে নিম্নলিখিত ভাবে আর কি বাছাই করেছে। একটি ঘড়ির ব্যাটারি নিয়েছে, মোমবাতি নিয়েছে, স্টিলের গ্লাস নিয়েছে। সে এগুলি একসাথে শ্রেণীবদ্ধ করেছে কারণ এদের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে। সাধারণ বৈশিষ্ট্যটা কি হবে? দেখো, ঘড়ির ব্যাটারি মানে দেখতে কিরকম হবে? এরকম হবে, তাই তো? ঘড়ির ব্যাটারি দেখতে এরকম হবে, মোমবাতি দেখতে কিরকম হবে? এরকম হবে। তারপরে গ্লাস দেখতে কিরকম হবে? একটি স্টিলের গ্লাস, মোটামুটি আইডেন্টিক্যাল, এরকম হবে। তো এগুলো দেখতে অনেকটা একই রকম বৈশিষ্ট্যের। কি বৈশিষ্ট্য আছে? প্রত্যেকটা দেখো নলাকার, অর্থাৎ সিলিন্ড্রিকাল রয়েছে প্রত্যেকটা বস্তু। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, সিলিন্ড্রিকাল রয়েছে প্রত্যেকটা বস্তু। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সেন্ট্রাল টেট 2021 সালের ডিসেম্বরের প্রশ্ন এটা। একটি ট্যাক্সি মিটার প্রথম 2 কিলোমিটার যাত্রার জন্য 50 টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ভ্রমণের জন্য 16 টাকা ভাড়া করে। মঞ্জু তার বাড়ি থেকে রেল স্টেশন যাতায়াতের ভাড়া হিসেবে 258 টাকা পে করেছে। তাহলে মঞ্জুর বাড়ি থেকে রেল স্টেশন কতটা দূরে? বলো, কিভাবে করা যায়? দেখো, প্রথমে ধরে নিলাম যে 2 কিলোমিটার গেল, ভাড়া হচ্ছে 50 টাকা হয়েছে। তারপরে আর কত কিলোমিটার যাবে? ধরে নিলাম আরো এক্স কিলোমিটার গেল। তাহলে 2 কিলোমিটার 50 টাকা প্লাস এক্স কিলোমিটারের জন্য প্রত্যেক কিলোমিটার 16 টাকা করে চার্জ করবে। তাহলে ইন্টু 16, এই টোটাল গিয়ে দাঁড়াবে ভাড়া 258 টাকা। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু 16, এটা কত হচ্ছে? 50টা এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 208, তাই না? 50 মাইনাস হয়ে গেল 208। তো এক্স ইকুয়াল টু কত? দেখো, 16 দিয়ে 16 1, 3 16 48। তাহলে এক্স এর মান হচ্ছে 13। তাহলে অ্যান্সার কিন্তু 13 দিয়ে দিলে একদম ভুল হয়ে যাবে, কারণ আমাদের টোটাল ডিস্টেন্স বের করতে বলেছে। এখানে তো 13, আর আমাদের টোটাল ডিস্টেন্স কত? এক্স প্লাস 2, এক্স প্লাস প্রথমে 2, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? এক্স প্লাস 2, দ্যাট ইজ 15 কিলোমিটার হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 15 কিলোমিটার হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো সকলে? নেক্সট 10 নম্বর প্রশ্ন রয়েছে। 13 জন ব্যক্তি দিনে 10 ঘন্টা করে 12 দিনে একটি টানেল মেরামত করতে পারে। 30 জন ব্যক্তি দিনে 6 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? দেখো, আমরা জানি M1 D1 H1 ডিভাইডেড বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 H2 W2। যা যা মান দেওয়া থাকবে বসিয়ে দেবে। M1 এর মান দেওয়া আছে, দেখো 39 ইন্টু 10 ঘন্টা, তার মানে H1 এর মান 10, 12 দিন, তাহলে 12 ইন্টু 10। একটা কাজ করে মানে টোটাল কাজ, তাহলে W1 এর মান সমস্ত কাজ মানে এক অংশ, লেখার আর দরকার নেই। সমান কত? M2 কতজন? 30 জন। কত দিনে? D দিনে 6 ঘন্টা করে, ওই একই কাজ, তাহলে এখানে W2 আর লেখার দরকার নেই। ঠিক আছে, তো এখান থেকে ক্যান্সেল করলে দেখো কি কি ক্যান্সেল করা যাচ্ছে। 10 দিয়ে এটাকে করলে 3, 3 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 4। আচ্ছা, দরকার ছিল না এটা ক্যান্সেল করার। আমরা 3 দিয়ে এটাকে ক্যান্সেল করব না, আমরা 6 দিয়ে এটাকে করি। 6 দুগুণ 12 আর 3 দিয়ে এটাকে করি, একবারে হয়ে যাবে 3 13 39। তাহলে ডি সমান কত পেলাম? 13 দুগুণ 26 দিন। তার মানে 26 দিনে কিন্তু কাজটা কমপ্লিট হবে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকের সেশনটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করো, যারা এখনো পর্যন্ত সেশনটিকে লাইক করোনি। দেখো, আমি একটি 2 অঙ্কের সংখ্যা বলছে, আমি একটি 2 অঙ্কের সংখ্যা, দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্কটি পরপর মৌলিক সংখ্যা। অর্থাৎ 2019 সালের প্রশ্ন এটা।
কি বলেছে, আমি একটি 2 অঙ্কের সংখ্যা, সবগুলোই দেখো 2 অঙ্কের সংখ্যা, তারপরে দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক পরপর মৌলিক সংখ্যা। দেখো 5 এবং 7 পরপর মৌলিক সংখ্যা, তাহলে এটা হতে পারে 3 5, এটাও হতে পারে 2 3, এটাও হতে পারে 1 3, এটা হতে পারে না, বিকজ 1 ইজ নট আ প্রাইম নাম্বার। ঠিক আছে, এক মৌলিক সংখ্যা নয়। অঙ্কদ্বয়ের যোগফল 3 এবং 4 দ্বারা 4-এর গুণিতক। অঙ্কদ্বয়ের যোগফল কত হচ্ছে? 7 আর 5 12, 5 3 8, 2 আর 3 5। 3 এবং 4-এর গুণিতক, দেখো 3 দিয়ে এটাকে ভাগ যায়, 4 দিয়েও এটাকে ভাগ যায়, আর এটাকে 3 দিয়ে ভাগ যায় না, শুধু 4 দিয়ে যায়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব সুন্দর প্রশ্ন, কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন রয়েছে আরো একটি এনসিএফ 2005 থেকে। এনসিএফ 2005 মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য কিন্তু। ঠিক আছে, তো দেখো নেক্সট কোশ্চেন কি হবে, এটার অ্যান্সার বলো প্রত্যেকে। প্রাথমিক বিদ্যালয়ের গণিত পাঠ্যক্রমের অংশ নয় নিচের কোনটি? টেসেলেশন, প্রতিসাম্য, প্যাটার্ন, অনুপাত। কোনটি প্রাথমিক গণিত পাঠ্যক্রমের অংশ নয় বলেছে? তো সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে কোনটা বলো তো একটু। টেসেলেশন, প্রতিসাম্য, প্রতিসাম্য মানে হচ্ছে সিমেট্রি। ঠিক আছে, টেসেলেশন, প্যাটার্ন এবং অনুপাত। সঠিক উত্তর হচ্ছে অনুপাত বা রেশিও। ঠিক আছে, প্রাথমিক বিদ্যালয়ের গণিত পাঠ্যক্রমে কিন্তু রেশিও নেই, কিন্তু টেসেলেশন যেটা, সেটা হচ্ছে কি রকম ধারণা বলো তো। মনে করো আমরা যখন কিছু ফিগার ড্র করি না, একই রকমের কিছু হয়তো ফিগার মনে করো আমরা ড্র করছি, প্যাটার্ন করার সময় তো আমরা এগুলো করি, বাচ্চাদেরকে দেখাই, মানে একই টাইপের চলছে মনে করো। তো এই টাইপের ফিগারগুলোকে আমরা টেসেলেশন বলি। প্রতিসাম্য মানে কি? প্রতিসাম্য হচ্ছে সিমেট্রি, মানে আমরা শিখেছিলাম না এর এ কে এর কটা সিমেট্রিক্যাল অক্ষ থাকে এগুলো ইত্যাদি, বা এক্স এর কটা সিমেট্রিক্যাল অক্ষ থাকে এই বরাবর এই বরাবর ইত্যাদি ইত্যাদি প্রতিসাম্যতে থাকে, এবং প্যাটার্ন তো তোমরা জানোই। কিন্তু রেশিও কিন্তু, অনুপাত কিন্তু প্রাথমিক স্তরে নেই। প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন রয়েছে, বিভিন্ন সালে আসা প্রশ্ন এগুলো। আয়েশার কাছে 5 টাকা এবং 10 টাকার মুদ্রা আছে, যদি তার কাছে থাকা মোট মুদ্রার সংখ্যা 25টি এবং তার কাছে থাকা মুদ্রার পরিমাণ যদি 160 টাকা হয়, তাহলে তার কাছে 5 টাকা 10 টাকার মুদ্রার সংখ্যা কতগুলো আছে? এই প্রশ্ন সলভ করার জন্য সব থেকে সেরা পদ্ধতি আমি তোমাদেরকে বলবো, টোটাল দেখো 25টি কয়েন আছে। প্রথমে ধরে নেবে যে না সবগুলোই কয়েন হচ্ছে 5 টাকার, তাহলে কি হবে? ইন্টু 5 5 25 125, বুঝতে পারলে? তারপরে ধরবে যে না সবগুলোই 10 টাকার, তাহলে 25 ইন্টু 10 মানে 250, তাই তো? এবার দেখা গেল গড়ে তার কাছে টাকা আছে কত টাকা? 160 টাকা, তাহলে 160টাকে মাঝখানে রাখবে, বুঝতে পারলে? তাহলে 250 মাইনাস 160 মানে হচ্ছে 90, 160 মাইনাস 125 মানে হচ্ছে 35, 5 দিয়ে 5 18 90, 5 7 35, এটা হচ্ছে টাকার সংখ্যা। 18 আর 7 হচ্ছে 25, তাহলে 25টি টাকা রয়েছে, 25টি কয়েন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 25টি মানে 25টিই রয়েছে এখানে, তাহলে একটি মানে 1, তাহলে একটি যদি 1 হয় তাহলে 18 মানে 18ই হবে, 7 মানে 7ই হবে, তাই না? 18 মানে 18ই হবে, আর 7 মানে 7ই হবে। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, যথাক্রমে 18টি এবং 7টি কয়েন আছে 5 টাকা এবং 10 টাকা। দেখো খুব সুন্দর প্রশ্ন রয়েছে, 14 নম্বর প্রশ্ন। পরপর দুটি সংখ্যার বর্গের বিয়োগফল হবে একটি জোড় সংখ্যা, সংখ্যা দুটির বিয়োগফলের সমান, সংখ্যা দুটির যোগফলের সমান, সংখ্যা দুটির গুণফলের সমান। কি হবে বলো? প্রত্যেকে বলো এটার অ্যান্সার কি হবে। দেখো এটা সঠিক উত্তর কি হবে তোমরা নিজেরা বলবে, আমি শুধুমাত্র তোমাদেরকে গাইড করব যে কিভাবে করবে। দুটি পূর্ণ সংখ্যার বর্গের বিয়োগফল, মনে করো একটা সংখ্যা রয়েছে এ আর একটা বি, ওকে? তাহলে এ স্কোয়ার করলাম আর বি স্কোয়ার করলাম, মাইনাস করতে বলেছে মাইনাস করলাম, এটা মানে কি এ প্লাস বি, আর এটা মানে কি এ মাইনাস বি। আমাদের কি বলেছে? দুটি পরপর পূর্ণ সংখ্যা। এবার পরপর দুটো সংখ্যার গ্যাপ কত হয়? পরপর সংখ্যা মানে আমি ধরে নিলাম এখানে মনে করো একটা 5 আছে আর একটা 4, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সমান কত? 5 যোগ 4 ইন্টু 5 বিয়োগ 4, তাই তো? আমি ফর্মুলা ভেঙে লিখছি, হ্যাঁ।
তাহলে এটা মানে কত, অলওয়েজ 1 হবে, ইনটু এটা মানে কত 9, যোগফল। তাহলে এটাকে আমি এইভাবেই রাখছি, যোগ বোঝানোর জন্য। অর্থাৎ এটার মান অলওয়েজ কি হবে, 1 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে এখানে সবসময় a প্লাস বি আকারে, অর্থাৎ সর্বদাই তাদের যোগফলের সমান হবে অ্যান্সারটা। যে কোনো তুমি সংখ্যা নাও, তুমি যে কোনো সংখ্যা নাও, তাদের বর্গের বিয়োগফল, পাশাপাশি দুটো সংখ্যার বর্গের বিয়োগফল কি হবে, তাদের যোগফলের সমানই হবে কিন্তু। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন আরো আরো ভালো প্রশ্ন রয়েছে। 15 নম্বর প্রশ্ন বলেছে, একটি প্রকৃত সংখ্যা n এর ফ্যাক্টরিয়াল n যদি এইটা হয়, n থেকে গুণ করে একদম 1 পর্যন্ত কমতে কমতে, তাহলে ফ্যাক্টরিয়াল 1 প্লাস ফ্যাক্টরিয়াল 2 প্লাস ফ্যাক্টরিয়াল 3 আপ টু ফ্যাক্টরিয়াল 100 সংখ্যাটি 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আমি তোমাদেরকে বলে দিই, দেখো ফ্যাক্টরিয়াল 1 মানে কত, 1, প্লাস 2 মানে কত, আচ্ছা আমি প্রথমে বের করে দেখাই। দেখো 2 মানে কত, ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2 গুণন 1 মানে হচ্ছে 2। ফ্যাক্টরিয়াল 3 মানে কত, 3 গুণ 2 গুণন 1 কমতে কমতে 1 পর্যন্ত, 3 দুগুণ 6। ফ্যাক্টরিয়াল 4 মানে কত, 4 গুণন 3 গুণন 2 গুণন 1, দেখিয়ে দিচ্ছি তবুও, অর্থাৎ 4 6 24। আগেরটার সাথে শুধু গুণ হয়ে যায়, মাথায় রাখো ভালো করে, তাই না? দেখো এখানে 2 ছিল, এখানে 3 দুগুণ 6, এখানে 6 ছিল, এখানে 4 6 24, এখানে 5 যদি এবার নেই, বারবার লেখা তো দরকার নেই, 5 ইন্টু কত হবে, 4 3 2 1, এটা 2 হবে, সরি 2 1, তাহলে ফ্যাক্টরিয়াল 4 মানে 24, তাহলে 5 ইন্টু 24 মানে 120। এভাবে চলতে থাকবে। তার মানে এখানে মানগুলো বসাও, 2 প্লাস এটার মান হচ্ছে 6 প্লাস এটার মান হচ্ছে, এরপরে দেখো 4 এর মান হচ্ছে 24 প্লাস তারপরেরটা হচ্ছে 120 প্লাস, এইভাবে চলতে থাকবে একদম ফ্যাক্টরিয়াল 100 পর্যন্ত। তো এই সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটা 5 দ্বারা ভাগ যাবে, কারণ এরপরে যখনই আমরা 6 ফ্যাক্টরিয়াল নেব, 6 ফ্যাক্টরিয়াল মানে কি 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল, তাই না? তার মানে এটা 5 দিয়ে তো ভাগ চলে যাবে, তাহলে পুরো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 120 থেকে শুরু করে ফ্যাক্টরিয়াল 5 থেকে শুরু করে এরপরে যতগুলো আছে সব 5 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্য হলে ভাগশেষ 0 হবে। আর এইখান থেকে দেখো 24 আর 6 30 আর 3 33, এখানে পড়ে থাকলো 33, তাহলে 33কে আমরা 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 33কে আমরা 5 দিয়ে ভাগ করব। দেখো 33কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 5 6 30, পড়ে থাকলো অনলি 3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3। খুব সুন্দর এটা প্রশ্ন ছিল, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। তো আজকের সেশন যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করে দাও একটা, ডু ইট ইয়োর সেলফ, তোমাদের নিজেদের জন্য থাকছে এটা, তোমরা নিজেরা ট্রাই করো এটা, কোনটা অ্যান্সার হচ্ছে কারেক্ট অ্যান্সার সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট সেকশনে। তো আজকের সেশন এখানে শেষ করবো, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।